ছোটবেলা থেকেই আমরা একটা কথা শুনেছি যে রাধে সে চুলও বাঁধে। আচ্ছা, এই কথাটা শুধুমাত্র কেন মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য বলুন তো? কথাটা তো হতে পারতো যে রাধে সে সিলিং ফ্যানও ঠিক করে, সে বাজারও করে। হ্যাঁ, এটা তো হতেই পারতো না। আমাদের কিন্তু সবসময় একটা মাথায় থাকে যে হেসেল মানেই মা বা মেয়েদের দায়িত্ব, আর সেই দায়িত্বটা সময়ের সাথে সাথে কিন্তু কাঁধে তুলে নেওয়া হয় বা দিয়ে দেওয়া হয়। তবে এবার সেই রকম একটা গল্প আসতে চলেছে যেখানে একজন বাবা মা হয়ে ওঠার গল্প বলবে। আমাদের পাশে যে মানুষটি রয়েছেন তিনি অ্যাকচুয়ালি যে রাধেন, বাড়েন, সকলকে পরিবেশন করেন এবং মিষ্টি হেসে দারুণ কথায় কিন্তু ব্যাটে বলে ছক্কাও হাঁকান। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সোলাঙ্কি রায়। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? এই তো খুব ভালো আছি। আর আমাদের তার আগেই আড্ডা শুরু হয়ে গেছে যদিও, তবে আমার এই মানে বেশ আনন্দের একটা মুহূর্ত বা চওড়া হাসি বলা যেতে পারে যে তোমাকে দুভাবেই দেখতে পাবো। মানে দর্শকেরা তোমাকে যে দেখতে চান, ছোট পর্দা হোক বড় পর্দা হোক, সোলাঙ্কি আছে। সোলাঙ্কি কতটা খুশি? মানে চারদিকে এখন খুশির নিউজ। খুবই খুশি, তার কারণ নতুন কাজ শুরু হচ্ছে এবং একটা ছবি রিলিজ করছে। আর এই ছবিটার জন্য আমি সত্যি অনেক দিন ধরেই ওয়েট করে আছি। তার কারণ প্রথমত এটা প্রতিম দাস ছবি, অ্যান্ড হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস। আমি অনেকবার চেয়েছিলাম, ইনফ্যাক্ট আমি প্রতিম দাকেও বলেছি যে আমার তোমার সাথে অনেক দিন কাজ করার ইচ্ছা ছিল। তো when he approached me with the script and with such a good script most importantly, তো তখন সেখানে আর না বলার খুব একটা জায়গা ছিল না। আমি প্রথম থেকেই জানতাম এটা দিস ইজ আ স্পেশাল অ্যাপিয়ারেন্স, এবং এটাও আমার খুব ভালো লেগেছিল যে কোনো মিথ্যে প্রতিশ্রুতি আমার কাছে ছিল না, একদম পরিষ্কার প্রথম দিন থেকে আমি জানতাম। অ্যান্ড আই ভ্যালিউ অনেস্টি অ্যাবাভ এনিথিং এলস। এবং তারপরে যখন আমি চরিত্রটা পড়লাম, সুপ্রিয়ার চরিত্রটা যেভাবে লিখেছে প্রতিমদা, সেটা না খুব ইন্টারেস্টিং। কারণ এটাকে যে কোনো মুহূর্তে আর কি একটা ভীষণ টিপিক্যাল মা বানিয়ে দেওয়া যেত, কিন্তু সেটা প্রতিমদা করেননি। এই মা যে রান্না করে সেটা তার ডেইলি চোর্স নয়, বা এটা তার দায়িত্ব বলে সে করে তা নয়। সেই রান্নাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বলে সে রান্না করতে ভীষণ ভালোবাসে। সে একজন শিল্পী, সে ছবি আঁকে, সে ভীষণ ভালো লেখে। এবং আমরা সিনেমাতে যখন তার রান্নার খাতাটা দেখব তখন মনে হবে যে সত্যি ওটা একটা আর্ট জার্নাল। এতটাই সে সুন্দর করে ওটাকে ডেকোরেট করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে তার যে যত্ন, সৃজনশীলতা, এই ছোট ছোট ডিটেলসগুলো না, এই চরিত্রটা কম স্বল্প দৈর্ঘ্যের হলেও খুব ডিপলি ইম্প্যাক্ট করেছিল আমাকে। তো আমার মনে হয়েছিল যে আই শুড ডু দিস। মানে চটজলদি রান্না হলেও মশলা কিন্তু প্রপারলি রয়েছে একদম। সেটা প্রতিমদি গুপ্তা আগেও প্রমাণ করেছেন। নিজেই ভীষণ খেতে ভালোবাসে, খাদ্যরসিক, ভীষণ খাদ্যরসিক। আর শুধু খেতে ভালোবাসে শুধু নয়, দেখো আমরা মোটামুটি বাঙালিরা সবাই খেতে ভালোবাসি, খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু কিছু মানুষ তাদের মধ্যে থাকে, আমি আমার জীবনে খুব কম এরকম কয়েকজন মানুষকে পেয়েছি যারা প্রত্যেকটা জিনিসের স্বাদ বুঝে বুঝে খায়। মানে এরকম মানুষকে না রান্না করে খাইয়েও খুব সুখ, যারা রান্নাটাকে খুব ভালোবাসে। কি কি পড়েছে যে লঙ্কার স্বাদটা না বেশ ভালো লাগছে, বা এর মধ্যে কি একটু রাঁধুনি ফোড়ন আছে, রাঁধুনির গন্ধটা, এই যে ডিটেলিংটা প্রতিমদার মধ্যে আছে। প্রতিমদার নিজে রান্না করতে ভীষণ ভালোবাসেন, তো ওই ডিটেলিংসটা ওনার ছবিতেও ওই ডিটেলিংটা আছে। সেটা সম্পর্কের রসে, মানে সম্পর্কের উপকরণেই হোক বা সম্পর্কের প্রণালীতেই হোক আর রান্নার প্রণালীতেই হোক, তো ওই ডিটেলিংটা আমাকে খুব টেনেছে। সোলাঙ্কিকে রান্না কতটা টানে? ভীষণ ভালো লাগে আমার রান্না করতে। ইটস নট দ্যাট আই ডু ইট এভরি ডে, না, যখন মানে শখটা ভীষণ। এবং আমার বাড়িতে কেউ আসলে আমি মানে আই অলওয়েজ প্রেফার যে তাকে আমি রান্না করেই খাওয়াবো। সেটা আমার প্রচুর বন্ধুরা আমাকে বলে যে কেন অর্ডার করিয়ে নে, বেকার, তাহলে আমাদের সাথে বসে একটু আড্ডা মারতে পারবি। কিন্তু আমি ওদেরকে বোঝাতেই পারি না যে এই যে আমি রান্নাঘর টু আমার ঘর, রান্নাঘর টু আমার ঘর, এই যে ঘুরতে ঘুরতে আমি যাবো আসবো, একটু দাঁড়াতে একটু দেখে আসি, এটা আমার খুব ভালো লাগে। এটা আমার মনে হয় যে আমার বাড়িতে কিছু একটা হচ্ছে, একটা আন্তরিকতা থাকে। আর আমার হোস্ট করতে খুব ভালো লাগে লোকজনকে। আর ফুড ইজ ইউর লাভ ল্যাঙ্গুয়েজ? ফুড ইজ মাই অ্যাবসলিউট লাভ ল্যাঙ্গুয়েজ। Food is the only language through which you can love me, and food is the only language through which I can love you. So feed me good food, I will be happy.
অ্যান্ড ইফ আই এম হ্যাপি আই উইল ফিড ইউ গুড ফুড। আরে বাহ, তার মানে তো একটা নিমন্ত্রণ এক্ষুনি নিয়ে নিলাম আর কি। একদম, তুমি আমার বাড়িতে এসো, আমি তোমাকে রান্না করেই খাওয়াবো। হয় না স্পেশাল মায়ের হাতের এই রান্না, এই হাতে আমার মা যেমন, আমি মোরলা মাছ খুব ভালো রান্না করি, আমার মা নিজেই সার্টিফিকেট দিয়েছে। আমার মা না খুব মানে মমতার কারণে, ভালোবাসার কারণে মেয়ে যা রান্না করে সবই ভালো লাগে, সেটা তো ট্রু, কিন্তু আমার মা খুব সুন্দর ক্রিটিক্যাল ফিডব্যাকও দেয় যে তিতিল, আমার ডাক নাম তিতিল, এইটা একটু কম আছে, কি এইটা একটু বেশি হয়েছে, এইটা পরের বার ঠিক করে নিস। তো আমি মোরলা মাছ রান্না করি, খুবই ভালো রান্না করি, কিন্তু আমার মা ওই স্বাদটা আমি এখনও বানিয়ে উঠতে পারিনি। আর আমি আরও এগুলো কেন করতে চাই বলো তো, কারণ আমার মনে হয় যে আর 10-15 বছর পর আমাকে এই রান্নাগুলো করে খাওয়ানোর মানুষগুলো আর থাকবে কিনা আমি জানি না। তো আমি ওই রান্নার মাধ্যমে আমি তাদেরকে প্রিজার্ভ করে করে রাখতে চাই। রাখা যায় না হয়তো, কিন্তু ওই আর কি একটা প্রচেষ্টা। কোথাও একটা বোধহয় সুপ্রিয়ার চরিত্রটার সাথে মিলে গেল, মানে সুপ্রিয়া যখন নেই তখন শান্তনু কিন্তু তার রান্নার খাতাটা খুলে তার মেয়ের মাধ্যমে খাবারটাকে ব্রিজ বানাচ্ছে, তুমি কিন্তু কোথাও একটা তোমার পরিবারের সাথে এটা মিলে গেল। এটা আমার একটা এবং আরেকটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, যখন আমি সিনগুলো পড়ছি, একটা সিন আছে যেখানে আমি আমার মেয়েকে বোঝাচ্ছি, দেখ তো এটা কেমন হয়েছে, ওটা কেমন হয়েছে। আমার বাবা আমাকে এইভাবে রান্না শিখিয়েছে। আমার বাবা ভীষণ ভালো রান্না করেন এবং আমার বাবা রান্না করতে খুব ভালোবাসেন। আমার মাকে আমি ছোটোবেলায় কোনোদিনও শুনিনি মা রান্না করতে খুব একটা ভালোবাসে, প্রয়োজন তাই করে, এবং আস্তে আস্তে শি হ্যাজ এক্সেলড ইন ইট, মানে খুব ভালো রান্না করতে পারে। কিন্তু আমার বাবা প্রথম থেকেই রান্না করতে ভীষণ ভালোবাসে এবং এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসে, এটার সাথে এটা, ওটার সাথে সেটা। তো আমাকে ওরকম ছোটো ছোটো জিনিস দিয়ে রান্না বাবাই শিখিয়েছে। তো ওটা যখন আমি স্ক্রিপ্টটা পড়েছিলাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পিকচার দ্যাট কেম টু মাই মাইন্ড। ইটস লাইক আমি এটা করবো। আর আমি জানি এই রান্না, এই সিনেমাটা আমার বাবা মায়ের দুজনের ভীষণ পছন্দ, ওইটাও একটা কারণ। যে মা রান্না করে, বাবা বাজারে এনে দেয়, বাবা আবার রান্না করে ঢোকে না। খুব সুন্দর লাগলো আমার কথাটা, যে বাবাও রান্না করে। আমার বাড়িতে পুরো সিস্টেমটাই উল্টো। আমার বাড়িতে আমি বড় হয়েছি একটা প্রচণ্ড ফেমিনিস্ট বাড়িতে এবং প্রচণ্ড লিবারাল বাড়িতে। আমার শিক্ষাটা থ্যাঙ্ক গড, মানে আমার মা ছোটোবেলা থেকে আমাকে শিখিয়েছে যে মেয়েদের বিয়ে হয় না, মেয়েরা বিয়ে করে কেন, মেয়েদের আবার বিয়ে হয়। আমার মাকে যখন কেউ বলতো যে মেয়েকে বিয়ে দেবে, তো মা বলতো কেন, ও করবে। আমার বাড়িতে স্ট্রিক্ট রুল ছিল যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হলে সে তুমি যতই প্রেমে থাকো আর পৃথিবীর মানে একদম শ্রেষ্ঠ রাজপুত্রটাকেও যদি নিয়ে আসো, নিজে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হলে বাড়ি থেকে কোনো রকম কোনো সাপোর্ট তুমি পাবে না এটার ক্ষেত্রে, সে সব যত ভালো ছেলেই হোক। So I grew up in a very different world, and when I stepped into the world I saw the world is very different. সেই জন্যই আমার সব জায়গায় ঝগড়া হয়ে যায়, সব জায়গায় মতবিরোধ হয়ে যায়, বাট এখন সেগুলো বুঝতেও পারি সে যে I grew up in a very different family. It's not the norm. The norm is very different. এবং এটাই নরমাল হওয়া উচিত ছিল, কিন্তু যেটা তুমি বলছো আমার মনে হয় এই দেখো রান্নাটা না ইজ আ লাইফ স্কিল, কারোর ডিউটি নয়, ইটস আ লাইফ স্কিল। এভরিবডি শুড লার্ন, এভরিবডি শুড লার্ন। এটা তো না শেখার কিছু নেই। তো একটা বাড়ি চালানো এটাও একটা লাইফ স্কিল, এটা না শেখার কি আছে। মহিলারা ছোট থেকে এইগুলো এত ভালো পারে, তো ধরেই নেওয়া হয়েছে যে, এবং তাদেরকে যেহেতু যত্ন করে শেখানো হয়, ওই জন্য ছেলেরা দেখবে তুমি একা থাকলে একটা ব্যাচেলারের বাড়ি দেখবে তুমি, ব্যতিক্রম রয়েছে, ডেফিনেটলি ব্যতিক্রম রয়েছে। আমারই একটা বন্ধু আছে যার বাড়িতে ঢুকে মানে অর্গানাইজড ভীষণভাবে, ওর প্রেমিকা হওয়ার পর ওর বাড়িটা ডিসঅর্গানাইজড হয়ে গেছে। ও সেটা আমাকে বলতে চাই, ও এত ছড়ানো ছিটানো, আমি এত গুছিয়ে রাখি। ওর ক্রকারি কালেকশন দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে ভাই তুই, বলছে আমার খুব পছন্দ করি। ও বেছে বেছে জায়গা থেকে, মানে চিনেমাটির, ওর খুব পোর্সেলিন না, ওই যেটা তোমার ক্লের যে প্লেটস খুঁজে খুঁজে কোথা থেকে আলাদা আলাদা কালেকশন করে রেখেছে। আমি কোনো মানে খুব কম পুরুষ মানুষকে দেখেছি এইভাবে ভাবতে। তো ওটা ভীষণ ভালো লেগেছিল আমার। কিন্তু জেনারেলি দেখা যায় জেনারেলি ছেলেরা পারে না এবং ধরে নেওয়া হয়, ধরেও না, এবং তারা খুব খুশি না পেরে, তার কারণ চলে যাচ্ছে। তো এই যে এখন সোসাইটিটা চেঞ্জ হচ্ছে, এখন হয়ে গেছে খুব বিপদ। হ্যাঁ সেটাই, যে এখন তো মানে ফাইট করার মতন রসদ নেই। কিন্তু কোথাও একটা দেখতে পাওয়া যায়, কিন্তু যে কোনো রেস্টুরেন্ট বড় বড় বা যেখানে সব শেফ ছেলে, মানে ডাইকোটমি অফ দিস ওয়ার্ল্ড। আমার এক পরিচিত আছে যার যে খুব ভালো কত্থক ডান্সার, তাকে
তাকে তার বাবা বলেছিলেন যে নাচ শিখবি মানে, আর কথক বাইজি নাকি? ছেলে, আমার বাবা রান্না নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল। আমার বাবাকে আমার বাবার বাবা মানে আমার দাদু বলেছে কি এত পড়াশোনা শিখিয়েছি পাচক হবি বলে। এবার দেখো, এটা তাদের মানসিকতাগুলো খুব অন্যরকম ছিল। ছেলে ইঞ্জিনিয়ারিং ছেলে এখন হয়তো রান্না করবে আমার দাদু ভাবতেই পারেনি। কিন্তু এরম তো নয় ব্যাপারটা। বাইরে মানে শেফস আর মেন, গ্রেটেস্ট অফ শেফস আর মেন, বেস্ট ডান্সার্স উদয় শঙ্কর ইজ আ ম্যান। এবং কিন্তু ওই আর কি, অন্যের ছেলে করুক, আমার ছেলে না। এইটা তো এখন ভাঙছে, একটু একটু করে ভাঙছে, কারণ এখন অনেক ছেলে মেয়ে একা থাকছে। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। এই বাইরে যাচ্ছে তখন তো রিয়েলাইজ করছে। মেয়েদের তো অসুবিধা হয় না তো, কারণ তারা ছোট থেকেই কিছু না কিছু জানে, বেসিকটুকু জানে। এখন ছেলেদের মাদের ফলোও তো করে, সেই জন্য মানে চলেও আসে কোথাও একটা আইডিয়া তো থাকে। ছেলেদের আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটা which is a good sign. হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। Hopefully next generation of women will be benefited. থ্যাংক গড। প্রথম রান্না কবে এবং কি ছিল মনে আছে? হ্যাঁ, প্রথম মানে কবেটা মনে আছে, এক্স্যাক্ট না মনে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমার মার গল ব্লাডার অপারেশন হয়েছিল। আমি ক্লাস 7-এ পড়ি। আমার মা তো কিছু করতে পারছিলেন না, আর আমাদের সেদিন কাজের দিদিও আসেনি। তো মাছের ঝোলটা মা শুয়েছিল, আমি গিয়ে জিজ্ঞেস করে আমি ইনফ্যাক্ট আমার মনে আছে আমি একটা মাছ ভেজে নিয়ে গেছি, গ্যাস অফ করে মাছটা নিয়ে বলেছি 7-এ আমি মাছটা ভেজে গ্যাসটা অফ করে নিয়ে গিয়ে বলেছি যে এইরকম ভাজাটা ঠিক আছে? মা বললো যে হ্যাঁ এই ভাজাটা ঠিক আছে, এর থেকে বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে। তো আমি আবার ওটার সাথে রং মিলিয়ে বাকি প্রত্যেকটা মাছ ভেজে, মা কতটা নুন দেবো, দেখো তো এই এতটা নুন দেবো, এই এতটা হলুদ দেবো, এরকম করে একটু করে। সো ফার্স্ট ওয়াজ রুই মাছের ঝোল। আর প্রতিমদারও ছবি মাছের ঝোল। এক্স্যাক্টলি, আমি সেটাই ভাবলাম কোনো কি কানেকশন ছিল সেটা, মানে এটা হবে জানা ছিল নাকি? তখন তো বোঝা যায় না, পরে গিয়ে জানতে পারো। তো ওটা ছিল রুই মাছটা ফার্স্ট আমি রান্না করেছিলাম, আর ক্লাস 7। বিকজ বাধ্য হয়েছিলাম, আমাকেও আমার বাড়িতে না, মানে আই ওয়াজ নট ব্রট আপ অ্যাজ আ গার্ল, আই ওয়াজ ব্রট আপ জাস্ট অ্যাজ আ চাইল্ড। তো আমাকে আলাদা করে মেয়ে বলে কোনো কাজ শেখানো হয়নি। আমি বললাম না, আমাকে রান্না শিখিয়েছে আমার বাবা, কারণ আমার বাবা দেখলো যে আমার তো মেয়ে, ওকেই শেখাতে হবে যা শেখাবো, আমি আমার সন্তানকে শেখাচ্ছি। হ্যাঁ, এবং আমার এই যে ভালো লাগাটা, আমার এই যে ভালোবাসাটা, এটা কোথাও তো একটা চ্যানেলাইজড হতে হবে, সেটা তো আমি একমাত্র সন্তান, তো তাই আমার মধ্যে দিয়ে হয়েছে, অ্যান্ড থ্যাংক গড হয়েছে। এবং এই যে এতগুলো মশলা নিয়ে কথা হচ্ছে, মানে এই রান্নাবাটিতেও তো প্রচুর মশলা রয়েছে আর কি, ট্যালেন্টেড অ্যাক্টর্স রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, একটুখানি শুনি তাদের কথা। সোহিনীর সাথেও কোনো সিন নেই, অবভিয়াসলি আমি মারা যাওয়ার পর সোহিনীর এন্ট্রি, তো সোহিনীর সাথে আমার কোনো সিন ছিল না। অনির্বাণদার সাথেও আমার কাজ করা হয়নি, এটা আমার এখনো একটা, আমার সোহিনী এবং অনির্বাণদার সাথে 1-on-1 সিন করার খুব ইচ্ছে, খুব ইচ্ছে। সোহিনী আমার খুব প্রিয় অভিনেত্রী, খুব ভীষণ প্রিয় একজন মানুষ। এখন তো প্রমোশনের সময় গল্পটা হচ্ছে, হ্যাঁ, যতক্ষণ দেখা হচ্ছে ঠিক আছে। অ্যান্ড শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অলসো, আই রিয়েলি অ্যাডমায়ার হার for her work, for the performer she is, and as a person also I absolutely মানে adore her. তো এই দুজনের সাথে তো হয়নি সিন, কিন্তু ঋত্বিকদের সাথে এর আগে কাজ করেছি। তো প্রথম ওই লোকটা তো মানে ভাগ্যলক্ষ্মী, তুমি পুরো লোভে পড়ে হ্যাঁ বলেছি, পুরো মানে বাকি আর কিচ্ছু শুনিনি। মৈনাক ভৌমিক আর ঋত্বিক চক্রবর্তী শুনেই হ্যাঁ বলে দিয়েছি। আচ্ছা, বাকিটা দেখা যাবে, কি খুব খারাপ কিছু হবে না, এরকম আছে তো কি খারাপ বানাবে। ঋত্বিকদের সাথে কাজ করার লোভ তো দেখো, এটা কিছু করার নেই, এভরিবডি উইল হ্যাভ, এনিবডি হু হ্যাজ ওয়াচড হিম উড ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। সো আবার যখন ঋত্বিকদের সাথে এই কাজ করবার সুযোগটা হলো, সেটা তো না বলা যায় না, এবং অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স। ধূমকেতুর মতন মানে আবিষ্কার তোমরা ইদাকে করবে। ইয়েস, ইদা কামস ফ্রম হিউজ লিনিয়েজ অফ গুড অ্যাক্টার্স, ওর গোটা ফ্যামিলি, যা বিশাদা ওর বাবা, দ্বিদীপ্তা দি ওর মা, সুদীপ্তা দি ওর মাসি, চৈতালি দি ওর ঠাকুমা, সো অ্যাক্টিং রক্তে আছে। অ্যান্ড ইদা ডিড ইট সো ওয়েল, মানে এটা ফার্স্ট কাজ, তুমি বুঝতে পারবে না, ইদা এত ম্যাচিওর, এত সুন্দর, ভীষণ ভালো। সো আই হ্যাড আর আমার অনেকগুলো সিন ছিল ইদার সাথে, সো আই হ্যাড লাভ। হ্যাঁ, মামের, কারণ মানে আমারটা ফ্ল্যাশব্যাকে ছিল, কারণ ইদা বড় হয়ে যাওয়ার পর আমি মারা গেছি, মানে আমি অনেক ছোটোবেলায়, ছোট ইদা আর কি।
So it was a lovely experience. And the man himself, Pratimda, what a sweetheart he is. কি মজার একটা মানুষ, শান্ত একটা মিষ্টি মানুষ যে ভীষণ খেতে ভালোবাসে। এসেই প্রথম জিজ্ঞেস করবে আজকে লাঞ্চের মেনু কি ভাই, সেগুলো একটু জেনে নিই, নাহলে ঠিক মোটিভেশন পাচ্ছি না। আচ্ছা, প্রচুর তো রান্নাও হয়েছিল তোমাদের শুটিংয়ের মধ্যে, সেগুলো বেশ টেস্টিং অ্যান্ড অল চলেছে নিশ্চয়ই? হ্যাঁ, সেগুলো চলেছে। তো এই যেমন একটা রান্না আমি করেছিলাম কমলা কাতলা, আমি জানি না এটা কোনোদিন, কিন্তু আমি বলেছি প্রতিমদাকে যে প্রতিমদা তোমাদের এই সবটা ওয়েট হয়ে গেলে যদি ওই খাতাটা থাকে, আমি কিছু করবো না, আমি খাতাটা নেবো না, আমি শুধু রেসিপিটা আমি একটু স্ক্রিনশট তুলে নিয়ে আমি কমলা কাতলাটা বানাতে চাই। কারণ আমি মাছের সাথে লেবুটা জানি না কতটা যাবে, কিন্তু আমার বাবা ভীষণ পছন্দ করবে, আমি জানি আমার বাবা এই ধরনের রান্না খুব ভালোবাসে। সো আই মাইট ডু কমলা কাতলা ফর হিম ওয়ান ডে। তোমার অভিনয় গুণে এখন এতটা ইভলভ করেছে যে এখন মায়ের চরিত্র দুর্দান্ত আর কি, নিজে কতটা কিভাবে দেখো আর কি অভিনেত্রী হিসেবে? তো ডেফিনেটলি, প্লাস নিজেকে আর কি গ্রুম করতে হয়? আমার কি মনে হয় বলো তো, যে যত তুমি নিজের যেটা বয়স সেটার অপোজিট দিকে পাঠ করবে। যেমন কাদম্বিনীর সময় এটা আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল, 13 থেকে 62 প্লে করতে হয়েছে আমাকে। সো ইট ওয়াজ চ্যালেঞ্জিং, কারণ 62-র উইজডম আমার নেই একদমই, আর 13-র ইনোসেন্সটাও নেই। সো ওইটাতে পৌঁছানো এবং ওইটাতে আবার দুটো এক্সট্রিম পয়েন্টে পৌঁছানো, ইটস অলওয়েজ ভেরি চ্যালেঞ্জিং। এবং আমার মনে হয় আমি জন্মবৃদ্ধা, মানে আমার বন্ধুরা আমাকে বলে আমার মনের বয়স 60 এবং একটু পুরোনো খেয়ালাত। হ্যাঁ, একদম 60 বা 70-এ জন্ম উচিত ছিল, ভুল টাইমে ভুল জায়গায় জন্মেছি আমি। তো সবাই বলে এটা 80 বছরের মহিলা কথা বলছে মনে হয়, প্লিজ চুপ কর প্লিজ। সো আই থিঙ্ক ওইটা তো আমার অসুবিধা হয়নি বয়সটাতে, কারণ মন থেকে তো আমি অনেকটা পুরনো, ভাবনা চিন্তা এই তো সেরকম, হ্যাঁ ওরকমই। আর এটা একটু চ্যালেঞ্জিং তো বটেই, কারণ আমার পরের কাজটাই যেটা আসছে সেটাতে কিন্তু আমার বয়সটা অনেকটা কম, হ্যাঁ, এবং লুকটাও কমপ্লিটলি চেঞ্জ। সো ইটস চ্যালেঞ্জিং, ইটস ওয়ান পয়েন্ট অফ টাইম। মানে সবসময় নিজের বয়সে তো পাঠ করাটা অনেক ইজি আই ফিল, আনলেস অ্যান্ড আনটিল ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার, মানে সাইকোলজিক্যালি খুব অন্যরকম একটা চরিত্র। আদারওয়াইজ নিজের বয়সটার যে মানে কি বলবো, বয়সের তো একটা বোধ থাকে, ওই অবধি তো তুমি জানো, ওই অবধি তুমি ওটা তুমি ম্যানেজ করতে পারবে, কিন্তু তার আগেরটা আর তার পরেরটা, কারণ এতদিন আর ওইটার যে না জানা পার্টটা ছিল সেটা তো এখন জানা হয়ে গেছে একদম। তো ইনোসেন্সটাকে ফেরত আনা খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য অনেক বেশি এফার্ট দিতে হয়, উইচ ইজ আ চ্যালেঞ্জিং পার্ট। আগেন ইটস ইফ ইউ আর প্লেয়িং অ্যান ওল্ডার ক্যারেক্টার, যেটা আমি এটাতে করেছি, যে আই এম প্লেয়িং অ্যান ওল্ডার ক্যারেক্টার, সেটাও আবার একটা ইন্টারেস্টিং, বিকজ আমি তো পার্সোনালি মা নই, কিন্তু আমি আবার মাও, আমি একটা 4 পেয়ের মা, তো আমার ইমোশনটা খুব সিমিলার। সন্তান তো সন্তান, এবার 4 পেয়ে যখন ওর প্রতি আমি খেয়াল করে দেখেছি যে আমার সত্যি অপত্য স্নেহটাই আছে। I have felt motherhood through that four-legged fur baby. তো সেইটাতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু ওই বয়সটা যখন কমপ্লিটলি অন্য একটা কিছু প্লে করতে হয় তখন সেটা একটু চ্যালেঞ্জিং। এবং আমার মনে হয় আমার জেনারেশনে, আমার আশেপাশে আমার সিনিয়র যারা অ্যাক্টার্স, সোহিনী প্লেড দ্যাট কোন সিনেমাটার নাম আমি ভুলে যাচ্ছি, বাট ও একটা ছবিতে অনেক বয়স্ক একজন মহিলা প্লে করেছিল, she did a brilliant job. Shubhashriti Indubala Bhater Hotel, she played a very old character, she did a brilliant job. Porinita, she became a schoolgirl, she did a brilliant job. So again, she was breaking norms also, right? She was also challenging her age. She was already a mother at that point of time when she played Porinita. But তোমার মনে হবে কোথাও হয়নি ঠিক, ওটা তো ভালো অভিনেত্রীদের মনে হয় যে এটা একটা ব্যাপার যে তারা ঠিক বার করে আনতে পারে। এবার আমি পেরেছি কিনা সেটা আমি জানি না, আমি চেষ্টা করেছি, খুব খারাপ করিনি, কিন্তু আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এবং এই যে খাবারের কথা হচ্ছে, বাইরে তোমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, কোল্ড কফি হয়ে গেছে, যেটা কফি একটু ঠান্ডা খাওয়া যায়। ওকে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রান্নাবাটি মশলা পড়ছে, সবটা আছে, সেই সবটা যখন রয়েছে আর কি আমরা দেখতে পাচ্ছি। একটা বিষয় খুব ঘুরে ফিরে আসে আর কি, সেটা হচ্ছে যে অভিনেতারা অ্যাকচুয়ালি কিন্তু ভীষণ লোভী হয়, চরিত্রের লোভ, নানা রকম চরিত্র করবে এবং যেখানে নিজেদের ভাঙতে পারবো, ঠিক যেরকম তুমি এখন বলছিলে আর কি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইখানে বোধহয় আবার একবার প্রুফ হলো যে চরিত্রটার গুরুত্ব কতটা, সেইটা বোধহয় বেশি টানে রাদার দ্যান চরিত্রটার সময়কাল কতটা। একদমই, আমি সারা সিনেমা জুড়ে থাকতে পারি, আমাকে কেউ মনে রাখবে না, আমি একটা সিন
নো যদি থাকি, আমি যদি ভালো করে কাজটা করি, আমার লোকে আমাকে মনে রাখবে। এরকম তো বুড়ি বুড়ি এক্সাম্পল আছে আমাদের। ধরো তোমায় আমি বলছি, ভূতের ভবিষ্যৎ সবার ভীষণ প্রিয় ছবি আমাদের। খরচদার যে চরিত্রটা ছিল একটা সিনে ছিল, একটা সিন এখনও আমরা মনে রেখেছি। শাশ্বতদা কতটুকু পার্ট ছিল ভূতের ভবিষ্যতে? হু ওয়াজ দ্য স্টার অফ দ্যাট ফিল্ম, দ্যাট ম্যান? আমরা কিন্তু সবাই ওনাকে মনে রেখেছি বিকজ অফ হিজ পারফরমেন্স। আমার মনে হয় ওটাই ম্যাটার করে যায় দিনের শেষে। কারণ দর্শক যখন ছবিটা দেখে বেরোয় না, তার কিন্তু গোটা ছবিটা মনে থাকে না। তার যেটা মনে থাকে কোন কোন চরিত্র তাকে ইম্প্যাক্ট করেছে। এবার আমার যদি চরিত্রটা বা আমার অভিনয় গুণে যদি অতটা ইম্প্যাক্টফুল হয়, আমি যদি ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারি, সেটা আমি একটা সিনেই করতে পারবো। আর আমি যদি করতে না পারি, তাহলে আমি গোটা সিনেমা জুড়ে প্রচুর কিছু করে ফেললেও আমাকে বেরিয়েই লোকে গালাগালি দেবে যে ও বাবা সহ্য। তো আই থিঙ্ক ডাজ নট ম্যাটার, ইট অ্যাবসলিউটলি ডাজ নট ম্যাটার। এবং যে মানুষটা এখন পুরো প্রশংসায় ভাসছে আর কি, তার দুটো চরিত্র একদম ডিফারেন্ট একটা অপরটার থেকে আর কি, এখন এলা হিসেবেও যে ভালোবাসা কুড়িয়ে নিচ্ছে, কীরকম রেসপন্স পাচ্ছ, কতটা এনজয় করছো? তো এলার লুক যখন রিভিল হয়েছে, ফার্স্ট তো লুকটাই রিভিল হয়, আস্তে আস্তে গল্প জানা যায়, তখন আই স দ্যাট এক্সাইটমেন্টটা যেটা আমার ছিল। আর আমি খুব ভয়ে ছিলাম, কারণ প্রথম কথা অনেকদিন পরে টেলিভিশন করছি, দ্বিতীয় কথা আগের শোটা আমি মাঝপথে ছাড়তে বাধ্য হয়েছিলাম কারণ আমার শরীর একদম খারাপ হয়ে গেছিলো। সো তখন দর্শক ভীষণ রেগে গেছিলো আমার উপর, সব জায়গায় গিয়ে আমাকে এই বকাটা খেতে হয়েছে সবার কাছে যে তুমি কেন ছেড়ে দিলে, তোমার জন্য সিরিয়ালটা দেখা বন্ধ করে দিয়েছি। কেন না, আর ঘড়ির দিকে আর পাই না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইমোশন। তো আরেকটা টেনশন ছিল যে এই শোটাতে না আমাকে খুব ডিফারেন্ট লাগছে দেখতে, একদমই ডিফারেন্ট একেবারেই। তো এটা দুটো অপশন হতে পারে, এক সবার খুব ভালো লাগলো অথবা সবার খুব খারাপ লাগলো। থ্যাঙ্কফুলি সবার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম আমার ভালো তো লাগবেই, বাকিদেরও যদি লাগে, বাট আই স দ্যাট কনভিকশন। আমি চ্যানেলের লোকজনও ছিল, স্নিগ্ধা দিয়েও ছিল, ওদের মধ্যে কিন্তু কনভিকশনটা ছিল, আমার মধ্যে ছিল না। দে ওয়ার লাইক হ্যাঁ এটা খুব ভালো হবে। তো এখন দেখলাম যে হ্যাঁ দেয়ার ইজ আ রিজন ওয়াই দে হ্যাড কনভিকশন, ওদের অনেক এক্সপিরিয়েন্স আছে, ওরা জানে হোয়াট উইল ওয়ার্ক। তো সেটা ছিল। এবং আরেকটা বড় চ্যালেঞ্জ আমার জন্য যে সেম কাপল আমি আর গৌরব, সো আমাদেরকে লোকের খড়িরিদ্ধি হিসেবে দেখে অভ্যস্ত, সেটা ভাঙতে হবে। খড়িরিদ্ধিকে একদম আমি ভুলিয়ে দিতে চাই না, খড়িরিদ্ধিকে ছাপিয়ে যেতে চাই এলা আর গোরা। খড়িরিদ্ধি ভুললে হবে না, কারণ দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট অলসো দ্যাট প্রজেক্ট। আমাদের কাজটা হচ্ছে সেটাকে ছাপিয়ে যাওয়া, যাতে এলা গোরাও এতটাই ভালোবাসা পায়। খুব খুব টাফ, মানে নিজেরাই নিজেদের স্ট্যান্ডার্ড এত হাই সেট করে ফেলেছি আমি আর গৌরব। এটা নিয়ে একদিন মজা করছিলাম যে নতুন কিছু ভাবতে হবে, অ্যাবসলিউটলি নতুন, না হলে মানুষ ভালো কি বাসবে। দেখা যাক, আমরা চেষ্টা করবো আপনাদের পুরো ভালোবাসাটা আবার জয় করে নেওয়ার। এবং ফার্স্ট ডে শুটিংও দেখছিলাম খুব সুন্দর এই বন্ডিংটা যে রয়েছে সেটা বোঝা যাচ্ছিল, তখনই ফুল শুটিং আছে। হ্যাঁ ওর সাথে তো আমার খুব ভালো। আর মানে দেখো বন্ধুত্ব সব রকমের হয়, নানান রকমের হয়। গৌরব আর আমার বন্ধুত্বটা না ভীষণ রেসপেক্টফুল একটা সম্পর্ক। দ্য ওয়ে হি টকস টু মি, দ্য ওয়ে আই টক টু হিম। এবং ধরো শর্টেও অফ স্ক্রিন এবং অন স্ক্রিন উই হ্যাভ আ বিউটিফুল রেসপেক্টফুল রিলেশনশিপ টুয়ার্ডস ইচ আদার। তো তাতে কি হয়, কাজটা করা খুব সহজ হয়ে যায়। যদি আমি কোনো ফিডব্যাক দিই কোনো সিনে, হি টেকস ইট সিরিয়াসলি। ও জানে যে ভুল কথা হয়তো না, মানে হতে পারে আমি একটা ভুল সাজেশন দিলাম, কিন্তু আমার ইন্টেনশনটাকেও কোনোদিন প্রশ্ন করে না, যে আই উইল অলওয়েজ ওয়ার্ক টুয়ার্ডস দ্য সিন। সেম বিলিফ বা সেম ট্রাস্ট আমার গৌরবের প্রতিও আছে, যে ও যদি আমাকে বলে যে সোলাঙ্কি এটা এখানে তুমি কি একবার দেখবে, এটা যদি এভাবে না বলে ওভাবে বলো, I always take that suggestion very seriously because I know at the end of the day he will work towards the scene. So এই আন্ডারস্ট্যান্ডিংটা গত 2 বছর কাজ করে আমার গৌরবের সাথে এটা আমার হয়ে গেছে। So I'm really thankful and I'm very happy that he is my co-actor again. And I really enjoy working with him. He's a wonderful guy, very fun guy. এবার সেই দিকে তো সবাই তাকিয়ে রয়েছে, তার সামনে এত ডিসিপ্লিনড। আমার ইচ্ছে এবার ওর ডিসিপ্লিনটা থেকে একটু কিছু শেখা। ও আচ্ছা। ও এবং দেবলীনা দুজনেই মারাত্মক ডিসিপ্লিন। সো আই এম ট্রাইং টু ইমবাইব। আমি ওকে জিজ্ঞেস করেছি যে আমি একটু তোমার ডে রুটিনটা আমাকে একটু বলবে তো, সকাল থেকে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার তুমি কি করো, আমি একটু চেষ্টা করবো ফলো করার। বাট হি ডাজ এভরিথিং না, ও ওয়ার্কআউট করে, ও
জিমও করে, ও সাইকেলও চালাচ্ছে, ও বেড়াতেও যাচ্ছে, ও শুটিংও করছে, সবটা সব কি করে ওর কাছেও যে কথা যে সময় আমার কাছেও তো সেই সময়, আমি কেন পারি না? সো আই উইল হ্যাভ টু লার্ন দ্যাট। বাদ এবার এই যে আবার রান্নাবাটিতে ঢুকে যাচ্ছি আমরা, রান্নাবাটিতে ঢোকা মাত্রই তোমাকে আমি প্রশ্ন করব, তোমাকে নাম বলবো, তাদের কি রান্না করে খাওয়াতে চাও বলতে হবে, আলাদা আলাদা রান্না করে খাওয়াতে হবে তোমার বাড়িতে এলে। সোহিনী সরকার। সোহিনী, সোহিনীকে আমি খাওয়াবো হচ্ছে ভাত, ঘি, দই কাতলা। আমার মনে হয় মাছ খেতে খুব ভালোবাসে। আই ডোন্ট নো ইফ শি ইজ, তুমি জানো কি মাছ খেতে ভালোবাসে? হ্যাঁ, তো দই কাতলার পচলের তোরমা। অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণদাকে আমার মনে হয় অনির্বাণদাকে আমি খাওয়াবো হচ্ছে লুচি, মাংস, পায়েস। ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিকদাকে ঋত্বিকদা কি খেতে ভালোবাসে? ঋত্বিকদার জন্য না আমি একটু সেফ বেটে যাব, পোলাও মাটন। ও আচ্ছা, ইজি অ্যান্ড সেফ। খুব খারাপ কারোর লাগে না পোলাও মাটনটা। পোলাও মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি তো শেষ পাতে মাস্ট। পোলাও মাটন, চাটনি, পাঁপড়। প্রতিমদি গুপ্তা। প্রতিমদাকে আমি 7 কোর্স মিল খাওয়াতে হবে। প্রতিমদা এত খেতে ভালোবাসে আর প্রতিমদা এত যত্ন করে খায়। সো আই থিঙ্ক আই একদম স্টার্ট উইথ শুক্তো, অ্যান্ড দেন ডাল, দেন ভাজা, দেন মাছ, দেন মাংস। প্রপার বেঙ্গলি ডিশ, একদম প্রপার। তারপর ডিরেক্টর একটু বেশি তো খাতেই হবে। গৌরব চ্যাটার্জি। গৌরব খায় আদৌ? না, গৌরব সবই খায়। গৌরবকে আমি বলছি তোমায়, গৌরবকে কি খাওয়াবো? গৌরবকে আমি খাওয়াবো হচ্ছে একটা খুব ভালো, আমি পারি না বানাতে, আমি চেষ্টা করবো, আমি শিখবো ওর জন্য। সেটা আমি ওকে খুব ভালো একটা স্টেক খাওয়াতে চাই। হি লাভ স্টেকস। শ্রীমা ভট্টাচার্য। শ্রীমাকে তো আমি বোধহয় যা খাওয়াবো শ্রীমা তাতেই খুশি হয়ে যাবে। শ্রীমা একটু স্পাইসি জিনিসপত্র একটু খেতে ভালোবাসে। শ্রীমাকে আমি ফ্রাইড রাইস, একটু ঝাল চিলি চিকেন, যেটা আমাদের খুব, আর ফিশ ফ্রাই। আমি আর বেশি অপেক্ষা করতে পারছি না। তবে এই খাওয়াগুলোর মধ্যেও না বাঙালির কিছু স্পেশাল খাওয়া রয়েছে খাবার দাবার ছাড়াও। প্রথম রয়েছে কেস খাওয়া। প্রথম কেস খাওয়া কবে তোমার? হ্যাঁ, ছেড়ে দাও আর। প্রথম কেস খাওয়া স্কুলে, স্বাভাবিক। আমি স্কুল বাঙ্ক করেছিলাম জীবনে প্রথমবার, খুব সাহস নিয়ে বাঙ্ক করেছিলাম। আমার কপাল, সেদিনই আমার মা গেছে আমাকে আনতে। আমার মা কোনোদিন আমাকে আনতে, আমি সারা জীবনে একা যাতায়াত করেছি। আমার মা সেদিন কেন আমার প্রতি এত ভালোবাসা জেগে উঠেছিল আমি জানি না। মায়ের মন তো ঠিক বুঝেছে যে বাঙ্ক করেছি, বাঙ্ক করে আমি তখন সবে একটা প্রেম করছি। আমার মা, আমি তখন যথেষ্ট বড়, আমি 12-এ পড়ি, তো 12-এ কে আনতে যায়? আমার মা নাকি ফিরছিল ওদিক দিয়ে, মনে হলো যে নিয়ে যাই আজকে, গিয়ে দেখেছে মেয়ে নেই, এবং তারপরে তো ছেড়েই দাও, বাকিটা ইতিহাস। ক্লাস 12 বলে যে আমি ছাড় পেয়েছি মারের হাত থেকে, এরকম নয়। এবং সেই সময় ক্লাস 12টা কোনো ম্যাটার করতো না। আমার মা এখনো মনে করে আমি 12-এই পড়ি, মানে কতটাই বাচ্চা আছি। মাঝে মাঝেই মানে বুঝতে পারি মা এখন হাতটা এগিয়ে গিয়েও নামি নেয় আর কি, যে ঠিক আছে এখন বড় হয়েছে, দিয়ে দিই। মাঝে মাঝে বলে দিই, আমি একটা মনে হয় লাগিয়ে দিই, কিন্তু হ্যালো করতে পারো তুমি এখন। বাঁশ খাওয়া। হ্যাঁ, বাঁশ এখনো চলছে কি না সেটা থেমেছে, একটু কম খাই আজকাল। আমি এখন বাঁশ দেখলে সরে যাই, আমি বুঝতে পারি বাঁশটা আসছে, সো আই জাস্ট মুভ অ্যাসাইড, লেট দ্য বাস পাস। আগে আমি বুঝতে পারতাম না কোন দিক দিয়ে আসছে, তো আমার মনে হয় অনেক দিক থেকে বাঁশ না খেলে তুমি কোনদিন বুঝতে পারবে না বাঁশের ডিরেকশন, বোঝা যাবে না, না খেলে টেস্টটা কি করে জানবে, বুঝবে আর খাওয়া যাবে না। বাঁশ সব ম্যাক্সিমাম এগুলো স্কুলেই হয়েছে। স্কুলে বাঁশ খেয়েছি বন্ধুদের থেকে। আমি সেই জন্য অবাক হলাম। একজন টিচার আমাকে একদম পছন্দ করতেন না, তো উনি মাঝে মাঝেই দিতেন আমাকে ভালোই। ওকে, লেদ খাওয়া সারাদিন পারলে এখনো। আমি কালকেও মুভ করিনি বাড়িতে, সরি 3বার উঠেছি, একবার স্নান করতে, একবার খেতে, মানে স্নান করে খেতে,
একবার আমার ওই ডগোকে পুরো গ্রুমিং করার জন্য, আর ও খুব ভয়ে ছিল কারণ বাজি তো ফেটেই চলেছে, মানে থামছে তো আর না, এবং ও কনস্ট্যান্টলি ওটা হয়ে যাচ্ছে। আর থার্ড উঠেছিলাম, বাজার করতে গেছিলাম, দ্যাটস ইট। 3বার ওই বিছানার একই পজিশনে ছিলাম। আমার মাসি, যে আমার বাড়িতে কাজের মাসি থাকে, সে খালি আমাকে বলে গেল, দিদি চাটা এখানেই দেবো। মানে ইট ওয়াজ এ টন্ট যে তুমি কি একবার অন্য ঘরে গিয়ে বসবে, তাহলে আমারও চাটা দিতে যেতে ভালো লাগবে। আমি বললাম না না, এখানেই চাটা দিয়ে দাও। বললো আচ্ছা। সো আমি ল্যাদ তো অলওয়েজ খাই, অলওয়েজ। আমার খুব ভালো লাগে ল্যাদ খেতে, আমি খুব করে। ক্যা বাত। আপাতত তো পুরো রান্না বান্না করে তোমরা রান্না বাটি নিয়ে রেডি রয়েছো 7 তারিখের জন্য, যেটা এবার দর্শকের উপভোগ করবেন, কি বলবে তাদের জন্য? আমি এটাই বলবো যে আমরা একটা দারুণ রান্না করেছি, আমরা সবাই মিলে অনেক মশলা টশলা দিয়ে। 7ই নভেম্বর সেই ডিশটা আসছে আপনার কাছের হলে, দেখুন। আর গোটা পরিবারকে নিয়ে যান, সবাইকে নিয়ে গিয়ে দেখুন, টেস্ট করুন, আর বলুন আমাদের কেমন লাগে। প্রচুর ভালো ভালো রেসিপি আছে, চাইলে সেগুলো নিয়েও নিতে পারেন। ব্যাস, আর কি চাই? সিনেমা দেখতে যাবেন, একই সঙ্গে রেসিপি নিয়ে বাড়িতে আসবেন, আর মন খুশ করা গল্পও রয়েছে। সবটা মিলিয়ে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আগামী 7ই নভেম্বর অবশ্যই আপনারা দেখছেন রান্নাবাটি। আর এই আড্ডাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।